নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা খুব ছোট্ট একটা ভিডিও বানাবো। আজকে আমরা মিওসিসের যে মেন ঘটনাটা কি ঘটে, কি করে একটা ডিপ্লয়েড সেল থেকে কি করে একটা হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখানটা গুলিয়ে ফেলে। আমি এর জন্য দেখো আমি এই সেল ডিভিশনে কিন্তু ঢুকিয়েছি অনেক কটা জিনিস পেরিয়ে আসার পর, তাই না? আজকে সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো আর দেখবো যে মিওসিসের কিভাবে একটা ডিপ্লয়েড সেল থেকে কি করে একটা হ্যাপ্লয়েড সেলের তৈরি হচ্ছে এবং কিভাবে এই হ্রাস বিভাজন ঘটছে এবং কিভাবে সমবিভাজনটা ঘটছে। আমরা দুটো পার্টে এই ভিডিওটা দেখব, কারণ আমার বোর্ডটা তো খুব একটা বড় নয়, তাই আমি প্রথমে মিওসিস 1টা দেখাবো, তারপরে আমরা মিওসিস 2টা দেখাবো। ঠিক আছে? তো দেখো কিভাবে আমরা জানি মিওসিস যে কোষ বিভাজনটা, এই মিওসিস কোষ বিভাজনটা কিন্তু জনন কোষে ঘটে, অর্থাৎ স্পার্ম এবং ওভাম তৈরির ক্ষেত্রে কিন্তু এই মিওসিস সেল ডিভিশনটা আমরা দেখতে পাই। আমরা যেমন দেহ কোষের ক্ষেত্রে বা সোম্যাটিক সেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মাইটোসিস, ঠিক সেরকম জনন কোষ বা জার্ম সেলের ক্ষেত্রে কিন্তু আমরা পাবো মিওসিস। ঠিক আছে? তো দেখো যদি বলে কোথায় ঘটে মিওসিস, এক কথায় আমরা বলবো জনন কোষে। তো আজকে আমরা কোনো খুঁটিনাটি কোনো ঘটনা নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যে তুমি বলতে পারো এটা মিওসিসের মূল নীতি নিয়মে আলোচনা করব, কিভাবে একটা মাদার সেল যেটা 2n ডিপ্লয়েড থেকে কি করে এখানে 4টে হ্যাপ্লয়েড সেলের তৈরি হচ্ছে, সেটা আমরা আজকে দেখাবো। কিভাবে ক্রোমোজোমের হ্রাস ঘটছে নাম্বারে এবং কোথায় ক্রোমোজোমটা আবার সমবিভাজন হচ্ছে, এই টোটাল জিনিসটা আমরা এই ভিডিওটায় কভার করার চেষ্টা করব। তাই আজকে আমি কিন্তু কোনো রকমের খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করব না। এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো আলোচনা, এগুলো আমরা ঠিক এর পরে আমাদের যে মিওসিসের ভিডিওটা আসবে, সেখানে আমরা প্রত্যেকটা ফেজ ধরে ধরে সেখানে কখন রিকম্বিনেশন ঘটছে, কখন সাইন্যাপটোলিমাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, এগুলো সব আমরা পড়বো একদম খুঁটিয়ে, প্রত্যেকটা ফেজ ওয়াইজ আমরা পড়বো। কিন্তু এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিওসিস যে সেল ডিভিশন, তার মূল নীতি। দেখো এখানে আমি একটা মাদার সেল দেখিয়েছি, এটাকে আমরা একটা মাদার জার্ম সেল বলতে পারি। ঠিক আছে? তো দেখো এখানে আমি একটা সেলের এই নিউক্লিয়াসটা দেখানোর চেষ্টা করেছি, আর এখানে একটা সেন্ট্রিওল যেটা সেটা দেখানোর চেষ্টা করেছি, আর এই যে নিউক্লিয়াসটা এর ভিতরে আমি এক জোড়া ক্রোমোজোমকে দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ দুটো ক্রোমোজোমকে দেখানোর চেষ্টা করেছি। তার জন্য আমি এখানে লিখেছি 2n। ঠিক আছে? দেখো এটা আমি বলে দিই যে এটা আমি নীল এঁকেছি, এটাকে লাল এঁকেছি। কেন এঁকেছি? কারণ আমরা জানি যে আমাদের দেহে তো 23 জোড়া ক্রোমোজোম, তার মানে 23টা ক্রোমোজোম এবং আর একটা 23টা ক্রোমোজোম মিলে কিন্তু আমাদের দেহে 46টা ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। এই 23টা ক্রোমোজোম আমরা পাই বাবার থেকে, আর বাকি 23টা আমরা পাই মায়ের থেকে। ঠিক আছে? আমি হোমোলোগাস যে কনসেপ্টটা এটাও একটু বলে দিই। আজকে ধরো বাবার এক থেকে ডট 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 আমি 23টা ক্রোমোজোম পেলাম, 1 2 3 4 করে 23টা, আর মায়ের ক্ষেত্রে আমি 1 2 3 4 করে আমি 23টা ক্রোমোজোম পেলাম। ঠিক আছে? তাহলে এই 23টা ক্রোমোজোম আসবে এবং এই 23টা ক্রোমোজোম আসবে। তাহলে এক্ষেত্রে হোমোলোগাস কোনটা হবে? দেখো মায়ের এই 1 নম্বর ক্রোমোজোম এবং বাবার এই 1 নম্বর ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম কিন্তু একে অপরের হোমোলোগাস। ঠিক সেরকম মায়ের 3 নম্বর ক্রোমোজোম এবং বাবার 3 নম্বর ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম। মায়ের 10 নম্বর ক্রোমোজোম আর বাবার 10 নম্বর ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এইভাবে কিন্তু আমাদের পেয়ার্ড কথাটা এসছে। তার মানে ধরো আমি প্রথম সেট আমাদের যে ক্রোমোজোমটা আছে, ধরো আমি যদি আমাদের ক্রোমোজোমটাকে 1 2 3 4 5 6 করে এরকম জোড়াতে সাজাই, তাহলে প্রথম 23 জোড়াতে আমি সাজালাম, তাহলে প্রথম সেট অফ ক্রোমোজোমের একটা ক্রোমোজোম বাবার থেকে পেয়েছি, আর দ্বিতীয়টা আমি পেয়েছি আরেকটা জোড়ার যে আরেকটা ক্রোমোজোম সেটা আমি মায়ের থেকে পেয়েছি। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু 23 জোড়া ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। একটা 23 এসছে বাবার থেকে, আর বাকি 23 এসছে মায়ের থেকে। এবং মনে রাখবে বাবার 1 নম্বর ক্রোমোজোম আর মায়ের 1 নম্বর ক্রোমোজোম সবসময় হোমোলোগাস হবে। ঠিক আছে? এইটা হচ্ছে হোমোলোগাসের কনসেপ্ট। তাহলে এরকম ধরো এই সেলটার ভিতরে এই ক্রোমোজোমটা আমি বাবার থেকে পেয়েছি, এই ক্রোমোজোমটা আমি মায়ের থেকে পেয়েছি। ঠিক আছে? তাহলে এটা ছিল মিওসিস সেল ডিভিশনে যাওয়ার যে মাদার সেল, সেটা দেখো কত ক্রোমোজোম আছে, 2n বা ডিপ্লয়েড হলো, এটা ইন্টারফেসে আছে। এইবারে ডিএনএ ডাবলিং অর্থাৎ এস ফেজে গেল, এটা তো মোনাড ফর্মে আছে, তাই না? তার মানে এই যে ফর্মটা, এটাকে আমরা কি বলি, মোনাড, তাই না? এইবারে যখন ডিএনএ ডাবলিং হবে অর্থাৎ যখন রেপ্লিকেশন হবে, তখন যে একটা মাদার ক্রোমোজোম আমি বলেছিলাম,
সেই মাদার ক্রোমোজোম থেকে ডটার ক্রোমোজোম সৃষ্টি হবে, অর্থাৎ মোনাড ফর্ম থেকে আমরা কি ফর্ম পাচ্ছি, আমরা ডায়াড ফর্ম পাবো। তাহলে দেখো ইন্টারফেসের ডিএনএ রেপ্লিকেশনের কারণে ক্রোমোজোমের মোনাড ফর্ম থেকে এখানে ক্রোমোজোমের ডায়াড ফর্মে এলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ডায়াড পাচ্ছি, এখানে একটা ডায়াড পাচ্ছি, অর্থাৎ এই যে নীল ক্রোমোজোমটা এটা মোনাড থেকে ডায়াড হয়েছে, এই লাল ক্রোমোজোমটা মোনাড থেকে ডায়াড হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে ফর্মটা পাই, দেখো 1 2 3 4, অর্থাৎ এই ক্রোমোজোমটার দুটো ক্রোমাটিড, এই ক্রোমোজোমটার দুটো ক্রোমাটিড, অর্থাৎ দুটো প্লাস দুটো 4। তাহলে এই যে ফরমেশনটা সৃষ্টি হলো এটাকে আমরা বলি টেট্রাড। তার মানে এই যে ফর্মটা, দুটো ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড মিলে এই ফর্মটাকে বলা হয় টেট্রাড। ঠিক আছে, তাহলে টেট্রাড ফর্মটা আমরা পাচ্ছি কোথায়, প্রোফেজ 1 এ ডিএনএ ডাবলিং এর পরে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো, এই যে নিউক্লিয় পর্দা এখানে ইনট্যাক্ট ছিল, কিন্তু প্রোফেজ 1 এ নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং পরের ফেজে কি হলো, পরের ফেজে হচ্ছে দেখো আমি এখানে লিখেছি প্রোফেজ 1 এ তাহলে কি হবে, প্রোফেজ 1 এ ক্রসিং ওভার ঘটবে, অর্থাৎ এরা দুটো নন সিস্টার ক্রোমাটিড, দুটো আলাদা আলাদা সেন্ট্রোমিয়ার নন সিস্টার ক্রোমাটিড এবং একে অপরের হোমোলোগাস, তাই না, তার জন্য পাশাপাশি অবস্থান করছে। তাহলে হোমোলোগাস, তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে ক্রসিং ওভার হবে, অর্থাৎ এই ক্রোমাটিডটা এখানে এবং এই ক্রোমাটিডটা এখানে আস্তে আস্তে ক্রস করবে, এবং ক্রস করার পরে এই ক্রোমাটিডের জেনেটিক মেটেরিয়াল এখানে আসবে, এর জেনেটিক মেটেরিয়াল এখানে আসবে। দেখো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, দেখো একটা পার্ট এখানে নীল হয়ে গেছে, একটা লাল হয়ে গেছে, তার মানে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়েছে, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। কোথায় ঘটলো, প্রোফেজ 1 এ। এবং প্রোফেজের শেষ দিকে নিউক্লিয় যে মেমব্রেনটা ছিল সেটা আস্তে আস্তে অবলুপ্ত হলো, এবং যে সেন্ট্রিওলটা ছিল সেই সেন্ট্রিওলটা আস্তে আস্তে ভাগ হয়ে গিয়ে দুই প্রান্তে দুটো সেন্ট্রিওল তৈরি হলো, এবং এই যে ক্রসিং ওভার হয়ে যাওয়া ক্রোমোজোমগুলো এই যে মেটাফিজিক প্লেট বরাবর সাজলো, এবং দুদিকে দুটো সেন্ট্রিওল থেকে বেম তন্তু একে অপরের দিকে চলে এলো এবং ক্রোমোজোমগুলোতে অ্যাটাচ হয়ে গেল, এই দেখো অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, এইবারে এই ফেজটা কি, তাহলে যখন মেটাফিজিক প্লেটে চলে এলো, বেম তন্তু গঠিত হয়ে গেল, ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয়ে গেল, তাহলে এই যে ঘটনাটা যখন ঘটছে এই ফেজটাকে তখন বলা হচ্ছে মিওসিস 1 এর মেটাফেজ 1। দেখো মেটাফেজ 1, মেটাফেজিক প্লেট বরাবর ক্রসিং ওভার ক্রোমোজোমগুলো সেজে গেল, বেম তন্তুগুলো এসে অ্যাটাচ হয়ে গেল, এটা হচ্ছে মেটাফেজ 1। এরপরে আসবে অ্যানাফেজ 1। আমরা জানি যে ওই যে মেটাফিজিক প্লেট বরাবর যে ক্রোমোজোমগুলো সাজলো সেগুলো আস্তে আস্তে ওই বেম তন্তুগুলো দুই প্রান্তের দিকে টানবে এবং দুদিকে দুটো ক্রোমোজোম আলাদা হয়ে যাবে। কিন্তু অ্যানাফেজ 1 এ এটা মনে রাখবে, আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছিলাম অ্যানাফেজে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাই না, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেন্ট্রোমিয়ারের কিন্তু ডিভিশন হবে না। দেখো আমি এখানে দেখিয়েছি পরপর, এখানে কিন্তু কোনোভাবেই সেন্ট্রোমিয়ারের ডিভিশন হচ্ছে না। এক্ষেত্রে যে দুটো ডায়াড ফর্ম, সে দুটো ডায়াড ফর্ম কিন্তু আস্তে আস্তে দুই প্রান্তের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখেছি কিন্তু যে অ্যানাফেজ 1 এখানে নো সেন্ট্রোমিয়ার ডিভিশন, অর্থাৎ অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমের মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর কিন্তু ক্রোমোজোমগুলো ভাঙবে না। সেন্ট্রোমিয়ারগুলো যে দুটো ডায়াড টেট্রাড ফর্মে কি এসেছিল, চারটে এই যে দুটো ক্রোমাটিড, দুটো দুটো করে মানে দুটো ক্রোমোজোমের দুটো দুটো করে ক্রোমাটিড ছিল, এই টোটাল ফর্মেশনটাকে আমরা কি বলছিলাম, টেট্রাড। তাই অ্যানাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বরাবর ডিভিশন না হয়ে আস্তে আস্তে এই টেট্রাডের ডায়াড ফর্মটা এই দিকে চলে আসে আর এই ডায়াড ফর্মটা এই দিকে চলে আসছে। তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর কিন্তু এখানে ডিভিশন ঘটছে না, এটা কিন্তু মাইন্ডেড যে অ্যানাফেজ 1 এ কিন্তু নো সেন্ট্রোমিয়ার ডিভিশন, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের ডিভিশন কিন্তু হচ্ছে না। বেশ, এটা হয়ে গেল অ্যানাফেজ ডিভিশন, অ্যানাফেজ 1। টেলোফেজ 1 এ কি হচ্ছে, টেলোফেজ 1 এ দেখো দুটো ডায়াড, দুটো ক্রসিং ওভার, দুটো রিকম্বিনেন্ট, অর্থাৎ ওই যে ক্রসিং ওভার গুলো ঘটলো, তার মানে এই ক্রোমাটিডের ডিএনএ এখানে এলো, এর ডিএনএ এখানে এলো, ফলে একটা ডিএনএ কি হলো, কম্বিনেশন হলো, তাই না, রিকম্বিনেশন হলো। তাহলে এই যে রিকম্বিনেশন হয়ে যাওয়া ক্রোমোজোমের ডায়াড গুলো দেখো আস্তে আস্তে দুই প্রান্তের দিকে সরে গিয়ে আবার নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটছে এবং সাইটোকাইনেসিস ঘটছে তো সাইটোকাইনেসিস ঘটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দুটো ডটার সেল তৈরি হচ্ছে। এখানে কিন্তু মাইন্ডেড এই সেল আবার কি হলো, নিউক্লিয়ার মেমব্রেনটার পুনরাবির্ভাব ঘটলো, বা একদম সম্পূর্ণ একটা আমরা যদি দুটো আলাদা আলাদা সেল হয়ে গেল তাহলে একদম টোটাল নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে, আর দেখো এখানে এই ডটার সেলগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি,
মাদার সেলের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো ক্রোমোজোম পেয়েছিলাম মোনাড ফর্মে, তাই না? মোনাড ফর্মে আমরা দুটো ক্রোমোজোম পেয়েছিলাম, তাই তো? কিন্তু এখানে ডটার ক্রোমোজোমে আমরা কি পাচ্ছি? ডায়াড ফর্ম পাচ্ছি, প্লাস কিন্তু আমরা একটা করে ক্রোমোজোম পাচ্ছি। তাহলে বুঝতে পারছো? তাহলে ক্রোমোজোম সংখ্যা এখানে ছিল কিন্তু 2, কিন্তু মোনাড ফর্মে ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা ক্রোমোজোম সংখ্যা পাচ্ছি 1, কিন্তু ডায়াড ফর্মে আছে। তাহলে এক্ষেত্রে আমি মাদার সেলটা যদি দুটো ক্রোমোজোম আছে আমি 2n বলতে পারি। আর ডটার সেলের ক্ষেত্রে আমরা কি দেখছি? ডটার সেলের ক্ষেত্রে একটাই ক্রোমোজোম আছে, তাই আমি ডটার সেলের কি বলতে পারি? হ্যাপ্লয়েড বা n। তাহলে দেখো ছিল 2n হয়ে গেল n, তাই না? এই টোটাল ঘটনাটা এটাই ঘটলো, ছিল 2n হয়ে গেল n। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, তাই না? তার জন্য এই ডিভিশনটাকে বলা হচ্ছে, অর্থাৎ মিওসিস 1 কে বলা হচ্ছে কি? মিওসিস 1 কে বলা হচ্ছে হ্রাস বিভাজন। কেন ঘটে এই জিনিসটা? কারণ এক্ষেত্রে কোনো সেন্ট্রোমিয়ারের ডিভিশন ঘটে না। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব মিওসিস 2 তে কি হচ্ছে। তার মানে আমি মিওসিস 1 এ দেখলাম একটা 2n মাদার সেল থেকে দুটো n সংখ্যক বা হ্যাপ্লয়েড আমরা ডটার সেল পেলাম, তাই তো? সেটা ছিল মিওসিস 1। দেখো এই দুটো আমরা মিওসিস 1 এ পেলাম, দুটো ডটার সেল n সংখ্যক, সেখানে ডায়াড ফর্মে আমরা একটা করে ক্রোমোজোম পাচ্ছি। তাহলে কি করে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেল বুঝতে পারলে? তাহলে দেখো এরপরে আমরা ঢুকছি মিওসিস 2 তে। তাহলে মিওসিস 2 এর প্রথম যে ফেজটা হবে সেটা হচ্ছে প্রোফেজ 2। দেখো প্রোফেজ 2 তে কি হচ্ছে আমি ছবির মাধ্যমে এখানে দেখিয়েছি, যে যেই সেখানে হ্যাপ্লয়েড মানে টেলোফেজ মানে ক্ষেত্রে টেলোফেজের পরে যখন দুটো ডটার সেল তৈরি হলো হ্যাপ্লয়েড, তারপরে সেই ডটার সেলগুলোতে কি হচ্ছে, যে সেন্ট্রিওলটা ওখানে একটা ছিল, আস্তে আস্তে সেই সেন্ট্রিওলটা বিভাজিত হয়ে দুটো তৈরি হলো। ঠিক আছে, এই দুটো সেলের ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে, কিন্তু আমি একটা সেল ধরে দেখিয়েছি এখানে, পরেরটা আমরা সেম ঘটনা করে নেব। তাহলে কি হচ্ছে, প্রোফেজ 2 তে কি হলো? সেন্ট্রিওলটার একটা ডিভিশন হলো, 1 নম্বর 2 নম্বরের যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা ছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হলো। ঠিক আছে, এইবারে আমরা বলে দিই এই ঘটনাটা অর্থাৎ মিওসিস 2 কিন্তু অ্যাজ ইট ইজ মাইটোসিসের মতনই, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে না সেটা হচ্ছে কোন রকমের এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে না। ঠিক আছে, তো দেখে নাও আমি এখানে বারবার লিখেছি কিন্তু যে এখানে কোন রকমের ডিএনএ রেপ্লিকেশন হবে না। কারণ যদি ডিএনএ রেপ্লিকেশন হয়, ভাবো এখানে একটা ডায়াড ফর্ম আছে, তাহলে এখানে কিন্তু একটা সেন্ট্রোমিয়ারের উপরেই কিন্তু 4টে তৈরি হয়ে যাবে, তাই না? 4টে ক্রোমাটিড তৈরি হবে। ক্রোমোজোমের এই ফর্ম তো আমরা পাই না, একটা ক্রোমোজোমে আমরা 4টে ক্রোমাটিড তো দেখতে পাই না, তাই না? তার জন্য আর যদি এটা হতো তাহলে পরে কিন্তু কখনোই কিন্তু আমরা হ্যাপ্লয়েড লাস্টে কিন্তু 4টে হ্যাপ্লয়েড সংখ্যক কিন্তু আমরা ডটার সেল বা পেতাম বা কখনোই পাবো না। যদি এখানে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে যায় তাহলে পরে কিন্তু কখনোই আমরা এই মিওসিস 2 এর শেষে বা টোটাল মিওসিস ডিভিশনের শেষে কিন্তু আমরা কখনোই হ্যাপ্লয়েড সংখ্যক কোষ কিন্তু পাবো না। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদেরকে একদম শেষে হ্যাপ্লয়েড সংখ্যকই পেতে হবে, তার জন্য কিন্তু আমরা এখানে কোনো রকমের ডিএনএ রেপ্লিকেশন ঘটতে দেখব না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা। মানে মিওসিস 1 এর ক্ষেত্রে যেমন ছিল নো সেন্ট্রোমিয়ার ডিভিশন ছিল খুব ইম্পর্টেন্ট ঘটনা, ঠিক সেরকম মিওসিস 2 এর ক্ষেত্রে কিন্তু নো ডিএনএ রেপ্লিকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা। যদি ডিএনএ রেপ্লিকেশন ঘটে যায় তাহলে কিন্তু কখনোই আমরা মিওসিসের শেষে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ পাবো না। ঠিক আছে, তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না, তার মানে ক্রোমাটিড গুলোর কোনো ডাবলিং হবে না, তাই অ্যাজ ইট ইজ ক্রোমাটিড এখানে চলে এসেছে, সেন্ট্রিওল গুলো দুদিকে চলে গেছে, বেনতন্তু গঠিত হয়েছে এবং বেনতন্তুটা ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয়ে গেছে। কি ফেজ? মেটাফেজ 2, যেহেতু মিওসিস 2 তাই মেটাফেজ 2। এই ঘটনা তোমরা জানো, অ্যাজ ইট ইজ মাইটোসিসের মতনই একটা ক্রোমোজোম মেটাফেজিক প্লেট বরাবর সাজলো, দুদিকে সেন্ট্রিওল থেকে বেনতন্তু এলো, অ্যাটাচ হয়ে গেল ওই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অঞ্চল, সেম ঘটনা। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু আমরা সেই ক্রসিং ওভার ক্রোমোজোমটাকে দেখিয়েছি, মানে এখানে কিন্তু ক্রসিং ওভার হয়ে গেছে, কারণ মিওসিস মানে হয়ে গেছে। আমি তো মিওসিস 2টা তারপর থেকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ছিল মেটাফেজ 1। এবারে হবে কি, আমরা জানি মেটাফেজের পরে মেটাফেজ 2 এর পরে আবার এবার হবে অ্যানাফেজ 2। অ্যানাফেজের ঘটনা কি আমরা জানি, এইখানে কিন্তু সেন্ট্রোমিয়ারের ডিভিশন হবে, এখানে কিন্তু
সেন্ট্রোমিয়ারের যে ডিভিশন সেটা কিন্তু হবে। ঠিক আছে, তার মানে সেন্ট্রোমিয়ার ডিভিশন হলে কি হবে, তাহলে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে গিয়ে দুটো ক্রোমাটিড আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এই ক্রোমাটিডটা এইদিকে চলে গেল, অর্থাৎ এরকম ডায়াড ফর্মে ছিল, সেন্ট্রোমিয়ার বরাবর ডিভিশন হলো, তার মানে এই ক্রোমাটিডটা চলে গেল এইদিকে, এই ক্রোমাটিডটা চলে গেল এইদিকে, তাহলে এই ঘটনাটা হচ্ছে অ্যানাফেজ 2। এখানে অ্যানাফেজ 2 এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার ডিভিশন হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ঘটনা যে সেন্ট্রোমিয়ার ডিভিশন অ্যানাফেজ 2 তে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরে আমরা জানি টেলোফেজ 2 হবে, অর্থাৎ দুটো ক্রোমাটিড দুদিকে সরে গেল, সরে যাওয়ার ফলে সেন্ট্রিওল, একটা সেন্ট্রিওল এইদিকে আছে, একটা সেন্ট্রিওল এইদিকে আছে, আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেনটা ফর্মেশন হবে এবং সাইটোকাইনেসিস হবে। এখানে আমরা সেল ফার্মিংটা দেখিয়েছি, সাইটোকাইনেসিসটা ঘটলো এবং আস্তে আস্তে সাইটোকাইনেসিস হতে 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 একটা টাইমে দুটো সেল আলাদা আলাদা হয়ে গেল। দেখো এখানে আমরা দুটো সেল দেখেছি। তাহলে এইটা ছিল মাদার সেলটার ডটার সেল। তাহলে এই সেল দুটো মাদার সেলটার কি হবে, মাদার সেলটার হবে গ্র্যান্ড ডটার সেল। ক্রোমোজোম সংখ্যা দেখো একটা করে ক্রোমোজোম আছে কিন্তু মোনাড ফর্মে, আমি এখানে লিখেছি মোনাড ইনটু 1 ক্রোমোজোম। তাহলে এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা কত, একটাই ক্রোমোজোম আছে কিন্তু কি ফর্মে, মোনাড ফর্মে। আর এখানে ডটার সেলে আমরা কি পেয়েছিলাম, মানে মিওসিস 1 এর শেষে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হ্যাপ্লয়েড ক্রোমোজোম কিন্তু ছিল ডায়াড ফর্মে। বুঝতে পারলাম? তাহলে দেখো এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কত ছিল, একটাই ক্রোমোজোম ছিল, একদম মিওসিস 2 এর শেষে আমরা একটাই ক্রোমোজোম পেলাম, তাই না? তাহলে একটা ক্রোমোজোম ছিল, আবার ঘুরে সেই একটা ক্রোমোজোমই হলো। তাহলে এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারে কোনো হেরফের হলো, হলো না। তাহলে এটা হচ্ছে সমবিভাজন। তাহলে কি করে সমবিভাজন বুঝতে পারলে, আমি মিওসিস 2 এর শেষে আমার কাছে একটা ক্রোমোজোমই ছিল কিন্তু ডায়াড ফর্মে ছিল, কিন্তু মিওসিস 2 এর শেষে আমার কাছে একটা ক্রোমোজোমই আছে কিন্তু মোনাড ফর্মে আছে। আমার কাছে ক্রোমোজোম নাম্বারটা ইম্পর্টেন্ট, কোন ফর্মে আছে সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে একটা ক্রোমোজোম ছিল মিওসিস 2 এর আগে এবং বা শুরুতে, আর মিওসিস 2 এর শেষে আমরা যে গ্র্যান্ড ডটার সেলগুলো পাচ্ছি সেগুলো ছিল একটা করে ক্রোমোজোম। তাহলে এই ক্ষেত্রে এটাই হচ্ছে সমবিভাজন। তাহলে বুঝতে পারলে কি করে মিওসিস 1টা হচ্ছে হ্রাস বিভাজন আর কি করে মিওসিস 2টা হচ্ছে সমবিভাজন। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে একটা সেল থেকে মিওসিস 2 তে দুটো সেল পেয়েছিলাম, হ্যাপ্লয়েড ডায়াড ফর্মে ছিল দুটো সেলে, তাই না? এই একটা সেল থেকে যদি আমি দুটো গ্র্যান্ড ডটার সেল পাই হ্যাপ্লয়েড সংখ্যক, তার মানে দুটো থেকে আমরা কটা পাবো, চারটে। তাহলে এইভাবে আমরা একটা ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে মিওসিসের শেষে এবং অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2 এর শেষে কিন্তু আমরা চারটে ডটার মানে সেল, মানে ডটার নয় গ্র্যান্ড ডটার সেল পাচ্ছি হ্যাপ্লয়েড সংখ্যক। ঠিক আছে, আমি একবার ভালো করে একবার এঁকে দাও দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমি ক্রোমোজোম হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সেটা লিখবো। দেখো তাহলে যদি আমাকে এই ঘটনাটা বুঝে গেলে, তাহলে এটা জাস্ট আমি একটা লাস্টের দিকে একটা কথা শুধু লিখে দেবো যে কি ঘটনাটা ঘটছে। দেখো তার মানে শুরু করেছিল একটা 2n মাদার সেল, কি ছিল, ছিল মোনাড ফর্মে, মোনাড ফর্মে ছিল দুটো ক্রোমোজোম। মিওসিস 1 এর পরে তৈরি হলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম, তৈরি হলো দুটো, সেটা ছিল তোমার ডায়াড ফর্মে, একটা করে ক্রোমোজোম ছিল, এখানে একটা করে, এখানে এখানে একটা ডায়াড, এখানে ডায়াড। ওকে, আর মিওসিস 2 এর শেষে আমরা কি পাচ্ছি, মিওসিস 2 এর শেষে আমরা পাচ্ছি চারটে। তাহলে এটা ছিল মাদার ক্রোমোজোম, এটা মাদার সেল ছিল, এটা হবে ডটার সেল, আর এটা হবে গ্র্যান্ড ডটার সেল। ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা মোনাড ফর্ম পাবো একটা করে ক্রোমোজোম। তাহলে এক্ষেত্রে দুটো ক্রোমোজোম ছিল, হলো একটা ক্রোমোজোম, ফর্মটা খালি চেঞ্জ হলো, তাই এটা হচ্ছে হ্রাস বিভাজন। এক্ষেত্রে একটা ক্রোমোজোম ছিল, একটা ক্রোমোজোমই হলো, তাই এক্ষেত্রে এটা হচ্ছে সমবিভাজন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টোটাল মিওসিসের প্রসেস। এই প্রসেসটাতে আমরা একটা ডিপ্লয়েড কোষ থেকে আমরা চারটে হ্যাপ্লয়েড গ্র্যান্ড ডটার সেল পাচ্ছি। ঠিক আছে, এটা এরকম হবে, এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের মিওসিসের মূলনীতি। এর পরের ভিডিওতে আমরা প্রত্যেকটা ফেজ ধরে ধরে কি কি ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা কি কি ঘটছে বা খুঁটিনাটি কি কি ঘটছে আমরা সেগুলো পড়বো।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।